সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে সরাসরি লাইভ ছবি। আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির খানাকুলের যে রাজহাটি, সেই রাজহাটি এলাকায় সিপিআইএম এর একটি সভা রয়েছে। সেই সভাতে যে রাজা রামমোহন রায়কে বিজেপির যে উচ্চ শিক্ষা মন্ত্রী কিন্তু সেখানে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজা রামমোহন রায়কে যে কুরুচিকর মন্তব্য করেছে তারই প্রতিবাদে কিন্তু এবার সিপিআইএম এর পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমরা দেখাবো ইতিমাত্রা বহু সিপিআইএম এর নেতা কর্মীরা কিন্তু ইতিমাত্রা উপস্থিত হয়েছেন। সেই জায়গা থেকে এই যে সভার আয়োজন করা হয়েছে। ওবায়দুল কবির পশ্চিম লোকাল কমিটির সম্পাদক কমরেড সুশান্ত সামন্ত এবং পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কমরেড ভোলানাথ মালিক সহ আপনারা যারা আজকের এই প্রতিবাদী সভায় উপস্থিত হয়েছেন, আমি খানাকুল বিধানসভা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনেছেন ইতিমধ্যে ভারত পথিক রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী কুরুচিকর মন্তব্য সহ অপমানজনক কথাবার্তা বলেছে। এটা মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কথা তা নয়। এই বিষয়টাই হচ্ছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে রাখতে চাই। আরএসএস এর এজেন্ডা অনুযায়ী এই বক্তব্য 14 সালের পরে ভারতবর্ষে আরএসএস পরিচালিত বিজেপি সরকারের মন্ত্রী সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি পরিচালিত মুখ্যমন্ত্রীদেরও বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী এই মন্তব্য করে চলেছে। ভারতবর্ষে বাংলা বিরোধী এই সাম্প্রদায়িক শক্তি তাদের যে কর্মসূচি আরএসএস এর পক্ষে থেকে ঘোষণা করা হয়েছে তাই তারা কার্যকরী করছে। বিজেপি পরিচালিত বাংলা থেকে যারা পরিযায়ী হিসাবে বিভিন্ন রাজ্যে গেছে তাদের উপরেও আক্রমণ হচ্ছে, এসবই আপনারা জানেন। প্রথম টার্গেট পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিভাবে অপমান করেছে আপনারা সবাই জানেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, সময় নেই। দ্বিতীয় টার্গেট বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার অপরাধটা কি? তার অপরাধ বঙ্গভঙ্গ আন্দোলনে সে গান লিখেছে, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এই জন্যই তো আক্রমণ করা হচ্ছে, এই জন্যই আক্রমণ করেছে। তৃতীয় টার্গেট ভারত পথিক শুধু না, গোটা পৃথিবীতে যার নাম ছড়িয়ে আছে, যে তিনজন মানুষের কথা বললাম, রাজা রামমোহন শুধু আমার খানাকুলের নয়, শুধু আমার জেলার নয়, শুধু আমার রাজ্যের নয়, গোটা পৃথিবীতে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন একটা জায়গা করে নিয়েছে বাঙালি হিসাবে। তিনজনেই বাঙালি, বাংলাতে তারা জন্মেছে। আর রাজা রামমোহন আমাদের খানাকুলে মানুষ অপমান করেছে। খানাকুল সহ গোটা দেশ গর্জে উঠেছে। এই অপমান তারা সহ্য করেনি।
কিন্তু আমরা যেটা বলতে চাই, মতাদর্শগতভাবে এই আরএসএস এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এই শুধু একজন মুখ্যমন্ত্রী কি কেন্দ্রীয় মন্ত্রীর কথা নয়, এই আরএসএস এর যে এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রেখেই তারা এই কর্মসূচি নিয়েছে। এর বিরুদ্ধে দাঁড়িয়েই আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা যখন তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নিই, এর প্রতিবাদে রাজা রামমোহনের জন্মস্থানে তার প্রতিকৃতিতে মাল্য দেওয়ার জন্য শাসক দল সেখানে হাজির হয়েছিল, মালা দিয়েছে। তারপরে এই সাম্প্রদায়িক শক্তি যারা অপরাধ করল, গোটা ভারতবর্ষের মানুষের কাছে রামমোহনকে কুরুচিকর বক্তব্য তুলে ধরে অপমান করল, তারা সেখানে গিয়ে গঙ্গা জল ছড়িয়ে বোঝাতে চাইছে আমরা রামমোহনেরই লোক, আমরা রামমোহনকে আমরা মর্যাদা দেই। আর আমরা যখন এর প্রতিবাদ করতে চাই, তাৎক্ষণিক যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে এই সাম্প্রদায়িক শক্তি এই খানা খুলে দুটো শক্তি মিলে আমরা বামপন্থীরা, বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা যাতে এখানে কর্মসূচি না নিতে পারি, গতকাল সকাল থেকে এখানে তাণ্ডব করছে এই আরএসএস এর পরিচালিত বিজেপি সরকারের যারা প্রতিনিধি আছে, দিল্লি এবং রাজ্যে যারা প্রতিনিধি, তাদের নেতৃত্বে এখানে তাণ্ডব করেছে। আমাদের অফিসের সামনে বোমা ফাটিয়েছে। আমাদের কর্মসূচি যাতে বাদ দেওয়া যায় প্রশাসনের কাছে চাপ তৈরি করেছে। আমরা বলতে চাই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা শুধু খানাকুলে নয়, আমরা শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আছে। সারা পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তি থেকে শুরু করে একচেটিয়া পুঁজি কর্পোরেটরা, তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে এসেছে এই লাল ঝান্ডাকে শেষ করে দেওয়ার জন্য। এই লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি, কোনোদিনও পারবে না। আজকের এই প্রতিবাদ সভায় আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে প্রথমে বক্তব্য রাখার জন্য খানাকুল 2 এরিয়া কমিটির সম্পাদক ওবায়দুল কবিরকে আহ্বান জানাচ্ছি। এই ত্রুটি মার্জনা করবেন আমাদের বিধানসভা এলাকায় 3টি এরিয়া কমিটি, 2টো এরিয়া কমিটির লিডার আমাদের কমরেড সুশান্ত দা এবং কমরেড ভোলা দা মঞ্চে আসবেন। এই কমরেড সভাপতি মঞ্চে আমাদের সকলের, আমরা দেখছি আমাদের স্পিকারই, আমাদের নেতৃত্বগণ কমরেড। আমি বেশি সময় নেব না। SIR চলছে, নিবিড় ভোটার সংশোধনী প্রক্রিয়ার কাজ চলছে। আমরা খানাকুল 2 এর অভ্যন্তরে 174টা বুথেই আমরা বিএলএ নিয়োগ করেছিলাম। আগামী কিছুদিন পরেই ভোটার লিস্টের খসড়া বেরোবে। আবার একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, কার নাম থাকলো আর কার নাম বাদ গেল, কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। সময়টা খুব একটা ভালো না। আজকে এখানে সভা, মঞ্চ বেঁধে সভা করছি, একটু পরেই সভা শেষ হয়ে যাবে। আমরা সবাই ফিরে যাব আমাদের বাড়িতে, নিজ বাসস্থানে। কিন্তু এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে যা চলছে তা আমার জন্য এ রাষ্ট্র, এ রাজ্য বাসস্থানের উপযোগী কিনা। এক কথায় SIR মানে কি? এতদিন আমাদের দেশের ভোটাররা নির্বাচন করত সরকারকে, এখন সরকার বলছে আমি নির্ধারণ করব ভোটার কে হবে। আমরা বলেছি ভোটার কে হবে, ভোটার যে এদেশে জন্মেছে সেই ভোটার হবে। এই রকম একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দাঁড়িয়ে আমরা ঠিক এই সভা করার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমাদেরকে এই সভা করতে হচ্ছে। খানাকুলের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। খানাকুলের মাটিতে 22/5/1774 সালে রবীন্দ্রনাথ রামমোহন জন্মেছিলেন। সতীদাহের বিরুদ্ধে তিনি লড়াই শুরু করেছিলেন, বলেছিলেন সহমরণ বন্ধ করতে হবে। তখন তার মাকে গিয়ে ব্রাহ্মণ্যবাদীরা বলেছিল তোমার ছেলে ধর্মচ্যুত হয়েছে, তোমার ছেলেকে তুমি বোঝাও। রামমোহনের মা সেদিন বলেছিল তোমরা আমার রামমোহনের গলাটাকে কেটে, মুন্ডুটাকে কেটে
আমার সামনে এনে দাঁড় করালে আমি শান্তি পাই। কারণ ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, ধর্মীয় নেশা মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করে। সেদিন রামমোহনের মা ওই ব্রাহ্মণদেরকে এই কথা বলেছিল। তারপর রামমোহনের কানে যখন ওই কথা গেল, রামমোহন বলেছিল, আমার মুন্ডু কেন, হাজার মুন্ডু তো মায়েদের বোনেদের জ্যান্ত চিতায় তুলে দেওয়া হয়। সতীদাহ প্রথা রদ হয়েছিল। আমরা জানি এ কথা যে ব্রিটিশ আমলে যখন সতীদাহ প্রথা ছিল, সতীদাহ প্রথা তৎকালীন সময়ে বাপের সম্পত্তিতে মেয়ের কোনো অধিকার ছিল না। কারণ হয় সে স্বামীর ঘরে থাকবে, আর স্বামী মারা গেলে সে চিতায় ঝুলে জ্যান্ত তাকে চিতায় চালিয়ে দিতে হবে। রামমোহন যখন হচ্ছে 1833 সালে মারা গেল, 1836 সালে এই আইন পাস হলো যে মেয়েদেরকে বাপের সম্পত্তিতে অধিকার দিতে হবে। সেই রামমোহন আজকের নারী সমাজ তাদেরকে সম্পদের উত্তরাধিকার হিসাবে রামমোহনের লড়াই, সেটাই আইনে স্বীকৃত। আর আজকে তারা যদি কোনো ভান্ডারে ভুলে যায়, রামমোহনকে মর্যাদা না দেয়, তারা আজকে আমাদের বাসস্থানটা আমাদের না, আমাদের বেঁচে থাকার জন্য মাথার ছাপটা আমাদের জন্য না। রামমোহন যখন ঠিক এই রকম জায়গায় শেষ করে 1833 সালে বিদায় দিলেন পৃথিবী থেকে, তারপরে আবির্ভাব হলো আমরা দেখলাম বিদ্যাসাগর। বিদ্যাসাগর তখন 16 বছর বয়স। বলো বিধবা থাকলেই হবে না, বিধবাদের হচ্ছে বিবাহের ব্যবস্থা করতে হবে। এবং আপনারা জানেন যে রামমোহন যখন মারা যাচ্ছে, বিদ্যাসাগরের তখন 13 বছর বয়স। তিনি শুরু করলেন লড়াই যে এই বিধবাদের বিয়ে দিতে হবে, এটা হচ্ছে আবার বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে হবে। তারপরে বিদ্যাসাগরের বিরুদ্ধে শুরু হলো লড়াই। আমরা জানি বিদ্যাসাগর আমাদের হচ্ছে পাশের গ্রাম পাতুল, এখানে মামাবাড়ি। তিনি এসেছিলেন এখানে শিক্ষার প্রসারে, এখানে স্কুল তৈরি করেছেন। এই সময়ে আমাদের রামকৃষ্ণের জন্ম হয়েছে। ঠাকুর রামকৃষ্ণ তিনি হচ্ছে ধর্ম সংস্কার শুরু করলেন। একই সময়ে আমরা জানি রামকৃষ্ণ আমাদের আরামবাগ মহকুমা জুড়ে, একই সময়ে বিবেকানন্দ তিনি শিকাগো শহরে ভাষণ দিয়ে বললেন, আমি এই ধর্মের প্রতিনিধিত্ব করি যে ধর্মের মূল কথা বসুধৈব কুটুম্বকম, দুনিয়ার সমস্ত মানুষ আমার হচ্ছে আত্মীয় হয়। আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের মনীষীদেরকে ধারাবাহিক আক্রমণ, তারপরে পরেই রবীন্দ্রনাথ তিনি সাহিত্যের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, পিছিয়ে পড়া অংশের মানুষ, বৃহৎ বৃহৎ শ্রমজীবী মানুষ, তাদের বেঁচে থাকার অধিকারের জন্য তিনি সাহিত্যের মধ্য দিয়ে এক উন্মাদনা তৈরি করলেন। 4 নভেম্বর রাজাটি বাস স্ট্যান্ডে আমরা রবীন্দ্রনাথকে আক্রমণের প্রতিবাদে সভা করেছি। বেশি দিন নয়, আজকে রামমোহনকে আক্রমণের জন্য প্রতিবাদে সভা করছি। যারা আজকের সময়ে দাঁড়িয়ে বিজেপি করতে চাইছে, এই লুটেরাদের দল তৃণমূল করতে চাইছে, আমরা তাদের বলতে চাইছি, আমাদের মাথার উপর ছাদ আর আমার বাপের ভিটাটা আমার থাকবে কিনা আজকে চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি। কারণ সরকার বলেছে, এতদিন মানুষ ভোটার ভোট দিয়ে সরকার তৈরি করত, এখন সরকার বলেছে কে ভোটার হবে আমি স্থির করব। বিহারের নির্বাচন তারই ফল, কে ভোটার হবে কে হবে না, এই রকম একটা প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আমাদের লড়তে হচ্ছে। এই লড়াইকে আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে। আমাদের শ্রদ্ধেয় নেতা বাজরিদা বলেছে, অনেক চমকানো ধমকানো এই সভাকে করতে দেওয়া যাবে না। খানাকুলের মাটিতে আমি শুধু এ কথা বলতে চাই, নজন শহীদ খানাকুলের মাটিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 98 সালে 6 জন কমরেড, আর বিধানসভা নির্বাচন 2011 সাল 3 জন কমরেড, 9 জন শহীদ বুকের রক্ত ঢেলেছে খানাকুলের মাটিতে। এই খানাকুলের মাটিতে আমরা আরো রক্ত দিতে রাজি আছি। খানাকুলের 1 ইঞ্চি মাটি তৃণমূল বিজেপিকে আমরা দেব না। আগামী লড়াই, আগামীর পথ আমাদেরকে স্থির করতে হবে। খানাকুলের মাটি দুর্জয় ঘাটি, খানাকুলের মাটি পথ দেখানোর মাটি, খানাকুলের মাটি নবজাগরণের মাটি, খানাকুলের মাটি প্রতিবাদের মাটি। কমরেড, এই জন্য আমাদেরকে সভা করতে হচ্ছে। আমরা জানি ব্রিটিশের দালালি থেকে শুরু করে আজকের যে সরকার হচ্ছে, তোলাবাজ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস একে অপরে মিলেমিশে পুঁজিবাদী অবস্থায় তারা শুধু চাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোন দল থাকবে না, যে দলটা সরকারে আসবে সেই আমার স্বার্থ রক্ষা করবে। সারা দুনিয়া জুড়ে যদি দেখেন, আমেরিকাতে 2টো পার্টি আছে, একটা ডেমোক্রেট আছে আর একটা হচ্ছে যে রিপাবলিকান আছে। ও একবার জিতবে, যেই জিতুক পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা হবে। আর হচ্ছে ধনতান্ত্রিক ব্যবস্থাকে যারা বাঁচিয়ে রাখতে চাই তাদের স্বার্থ সুরক্ষিত হবে। যদি আপনি ইংল্যান্ডে দেখেন, লেবার পার্টি আছে আর একটা হচ্ছে অন্য পার্টি আছে। ভারতবর্ষের মাটিতেও আজকে বিজেপি কি করতে চাইছে,
যে সর্বভারতীয় স্তরে একটা আমাদের মতো পাল্টা পার্টি তৈরি করা সম্ভব নয়, আঞ্চলিক স্তরে জন্ম দিতে হবে যারা আমাদের কথা শুনবে। পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস বিজেপি তৈরি করা, একথা আমরা চিরদিন বলছিলাম বামপন্থীরা। আজকে প্রমাণ হয়েছে লেবার রুমে কে ছিল, কিভাবে জন্মেছিল, কিভাবে বড় হয়েছে, মাইনরিটিদের বন্ধু সেজেছিল, সংখ্যালঘুদের বন্ধু সেজেছিল। আজকে সংখ্যালঘুদের দিকে সব থেকে বেশি আক্রমণের আগুলটা আছে। তাকে মোকাবেলা করার জন্য কেউ নেই। এসআইআর করার জন্য বুথে কেউ নেই। আমাদের খানাকুলে 56টা ক্যাম্প চলছে, আমরা প্রতিদিন জেগে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের সভা। আমি আমাদের প্রিয় আধিকারিকগণ, প্রশাসনের বন্ধু যারা আছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকলকে অভিবাদন জানাচ্ছি আজকের এই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে এই সভা সফল করার জন্য। কারণ যিনি বলবেন, আমি বেশি বললে আমার পাপ হবে, অন্যায় হবে, ভুল হবে। আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কংগ্রেস জেলা কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ফারুক আহমেদ লস্কর। আহ্বান জানাচ্ছি। কমরেড সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর নেতা কমরেড স্নেহাশিস রায়, উপস্থিত আছেন কমরেড সুশান্ত সামন্ত, কমরেড ভোলানাথ মালিক। এখানে উপস্থিত আছেন আজকের সভার আমাদের প্রধান বক্তা ডক্টর কমরেড দীপশিতা ধর এবং সাথী বন্ধুগণ। আজকের এই সভা আমাদের প্রতিবাদের সভা। আমরা পশ্চিমবাংলার মানুষ হিসেবে প্রতিবাদ করছি এমনটা না, আমরা আমাদের দেশের মানুষ, ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে প্রতিবাদ করছি। ভারত পথিক আমাদের দেশের প্রথম আধুনিক মানুষ। রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে ব্রিটিশের দালাল, একজন ভুয়ো সমাজ সংস্কারক। প্রতিবাদটা এই জায়গা থেকেই আমরা সংগঠিত করতে চাই। যারা 50 টাকার গোলামি ভাতা নিয়ে ভারতবর্ষে বাস করতেন, সেই আরএসএস এর পূর্বসূরীরা, আর তাদের যারা স্থানাপনা হয়েছে, তারা রামমোহনকে বিশ্লেষণ করবেন, এটা হয় না, এটা কখনোই মানা যায় না। রামমোহন যিনি লড়াই করেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে, আমাদের দেশের কলঙ্কতম অধ্যায় তারা অবসান ঘটিয়েছিল তার আধুনিক ভাবনার জন্য। তিনি দেশের বিদেশের মানুষের কাছে আধুনিক মানুষ হিসেবেই স্বীকৃতি লাভ করেছেন। বেদ, উপনিষদ, পুরাণ সমস্ত জায়গা থেকে তথ্য তুলে ধরেই সরকারের কাছে প্রস্তাব রেখেছিলেন, যে প্রস্তাব উত্থাপন করা হচ্ছে এবং আমাদের দেশের অভ্যন্তরে যে সহমরণের প্রথা চালু আছে তা বন্ধ করতে হবে, এবং তার প্রকৃত তথ্য তিনি হাজির করেছিলেন। এবং তারপর আবার বাংলার মাটিতে আবার বিপ্লব হয়েছিল 1856 সালে। আমাদের দেশের অভ্যন্তরে যে মহিলারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হতেন, অল্প বয়সে বিধবা হয়েছেন, তাদেরকে আবার বিবাহের ব্যবস্থা করার জন্য আইন তৈরি করেছিলেন। তারও নাম বিদ্যাসাগর। তিনিও এই জন্মেছিলেন আমাদের এই বাংলায়। ফলে স্বাভাবিকভাবে এই বাংলার মাটি হচ্ছে আধুনিকতার মাটি, এই বাংলার মাটি হচ্ছে পুনর্জাগরণের মাটি। আর এই বাংলার মাটি থেকেই লড়াই হয়েছিল ব্রিটিশ শোষণ এবং শাসনের বিরুদ্ধে। আমরা সেই শোষণ এবং শাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা জয়ী হয়েছিলাম। কিছুদিন আগে পর্যন্ত আমাদের সামনে একটি কথা আমরা শুনতাম, প্রথম অতটা গুরুত্ব দিতাম না। বিজেপির আরএসএস এর যারা নেতা আছে তারা বলা বলির চেষ্টা করতেন, বলতেন, আর কতদিন আমরা রসুন সংস্কৃতি, রসুন পান করব। রসুন সংস্কৃতি মানে কি? র দন্তস্বয় হস্যৌ দন্তন্য। র মানে রবীন্দ্রনাথ, দন্তস্বয় হস্যৌ মানে সুকান্ত, আর দন্তন্য মানে হচ্ছে নজরুল।
এদের লেখার আমরা কতদিন পাঠ করব? এই হচ্ছে বিজেপি আরএসএস। এরা পশ্চিম বাংলায় থাকবে না আমাদের ঐতিহ্যকে যারা রক্ষা করে আমরা তাদের সঙ্গে থাকব? আমরা বিশ্লেষণ করার জন্য আহ্বান জানাবো। আমরা আবেদন করে বলতে এসেছি, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের রাজ্যের সংস্কৃতি আধুনিকতার পক্ষের সংস্কৃতি। আমরা সাধারণ মানুষকে বেঁচে তোলার, বাঁচানোর জন্য যে লড়াইয়ের আন্দোলন সংগঠিত করি, সেই লড়াইকে আমরা রক্ষা করতে চাই। যত বাধা আসুক না কেন এই লড়াইকে আমরা প্রতিহত করতে পারবো। গত পরশু থেকে আমাদের এই সমাবেশকে, আমাদের এই প্রতিবাদ সভাকে বন্ধ করার জন্য যেভাবে ভয়ের একটা রাজনীতি তৈরি করা হয়েছে এবং সেই ভয়ের পরিবেশ এখনো পর্যন্ত আছে, এটাই হচ্ছে নয়া ফাঁসিবাদ। মানুষের মধ্যে ক্রমাগত আতঙ্ক তৈরি করো, মানুষের মধ্যে যে আইকন আছে সেই আইকন সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যা প্রচার তৈরি করো এবং সেই মিথ্যা প্রচার তৈরি করে জনগণের আন্দোলন থেকে মুখটাকে সরিয়ে দাও। সেই কাজ যারা সংগঠিত করতে চায় তারা আর যাই হোক, তারা এই সমাজের এই মানুষের উপকারী বন্ধু হতে পারে না। তারা নিজের এবং নিজের পকেটের উন্নয়ন ছাড়া অন্য কোনো কিছু চায় না। 1998 সাল থেকে 2025 কমরেড ওবায়দুল বলার সময় বলেছে, এই খানাকুলের মাটিতে 9 জন শহীদের রক্ত আমরা দেখেছি, আবার আমরা রক্ত ঢালার জন্য তৈরি হচ্ছে। খানাকুলের মাটি হচ্ছে আধুনিকতার মাটি। খানাকুলের মাটিকে যারা পিছিয়ে নিয়ে যেতে চায় আমরা তাদের বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করব এবং সেই লড়াইয়ের ডাক হচ্ছে, যে লড়াই শুরু হয়েছে সে লড়াই হচ্ছে বাঁচার লড়াই, সে লড়াই হচ্ছে মাথা উঁচু করার লড়াই। এই লড়াইয়ে আমরা সবাই মিলে সামিল হব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। কমরেড ফারুক আহমেদকে অভিনন্দন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এসএফআই এর সর্বভারতীয় নেত্রী ডক্টর দীপশিতা ধর। আমি আহ্বান জানাচ্ছি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত এই অঞ্চলের আন্দোলনের নেতৃত্ব, যে সমস্ত কমরেডরা, সাথীরা, বন্ধুরা আজকের এই সমস্ত ধরনের ধমকানি, চমকানি, থ্রেট উপেক্ষা করে আজকের এই সভায় এসেছেন, প্রত্যেককে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সেনা। আমি যখন আসছিলাম গাড়ি করে, রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে আসছিলাম। কোথাও খুব সুন্দর একটা পাখি, কোথাও অনেকগুলো ছোট ছোট ছাগল বাচ্চা, কোথাও অনেকগুলো গরু বেশ ওই মাঠের মধ্যে ঘাস খাচ্ছে, চড়ছে, ভালো লাগছিল। তো হঠাৎ করে দেখলাম আমাদের গাড়ি যখন যাচ্ছে, একটা ইয়াপ বড় হনুমান আমাদের গাড়ির সামনে থেকে পালিয়ে গেল। এখন যখন এখানে বসে বসে আমরা এই মিটিং করছি, আমরা দেখলাম ওই রাস্তা দিয়ে অনেকগুলো হনুমান একসাথে হাতে ঝান্ডা নিয়ে গেছে। সুতরাং হনুমানদের দেখে তো আমাদের মানুষদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা ঠিক, ওদের বোধ বুদ্ধি কম, মাথার মস্তিষ্কের আকার ছোট, বুঝতে পারে না, রেগে গেলে কামড়ে কামড়ে দেয়। ফলে জন্তু, পশু, হনুমান, বাদর এরা এমন অনেক কিছু করবে। আপনাকে দেখলেই দাঁত খিচবে, এই কামড়ে দেব, ওই খিমচে দেব, এই সমস্ত কিছু করবে। কিন্তু আসলে আমরা তো বিবর্তনের ইতিহাস পড়েছি, ওই একটা বই ছিল না, বানর থেকে কি করে মানুষ আজকের মানুষ হলো আর কি। অনেক লম্বা বৈজ্ঞানিক বিবর্তনের মধ্যে দিয়ে আজকে আমরা আজকে মানুষ হয়েছি। মানুষ মানে কি? যার মান আছে আর হুঁশ আছে, যার সম্মান বোধ আছে এবং যে ভাবতে পারে। এই রাধা রামমোহন রায় সম্পর্কে আমরা কথা বলছিলাম। রাধা রামমোহন রায়ের একটা উক্তি আছে যেখানে উনি বলছেন যে আসলে বিদ্যা অথবা জ্ঞান অথবা বুদ্ধি শুধুমাত্র পড়ার জন্য নয়। যে মানুষ ওই জ্ঞান, বুদ্ধি, ওই সমস্ত কিছু দিয়ে ভাবতে না পারে, ভাবার পর প্রশ্ন না করতে পারে, সে আসলে কি পুরোপুরি মানুষ নয়। যে মানুষ প্রতিদিন তাদের যা বলা হচ্ছে সেটা ঠিক বলা হচ্ছে না ভুল বলা হচ্ছে এই প্রশ্ন করতে পারে না, সে ঠিক সঠিক মানুষ নয়। রাজা রামমোহন রায় লিখে গেছে যে আমাদের সমাজে 4 রকমের মানুষ রয়েছেন। এক ধরনের মানুষ যারা ধর্মের নামে কুসংস্কার, ঘৃণা, অন্ধত্ব মানুষের মধ্যে চাপিয়ে দিতে চায়।
এক ধরনের মানুষ যারা এই পুরো অন্ধত্বকে, এই পুরো কুসংস্কারকে চোখ বন্ধ করে তারা ফলো করতে চায়। আর এই সমস্ত কিছুর বাইরে এক ধরনের মানুষ আছে যাদের কাছে ধর্ম শুধুমাত্র মন্দিরে যাওয়া বা মসজিদে যাওয়া নয়, যাদের কাছে ধর্ম হলো নিজের আত্মার সঙ্গে নিজের পরিচয়, যারা নিজের মনের ভিতর, নিজের মাথার ভিতর ধর্মের মধ্যে দিয়ে, জ্ঞানের মধ্যে দিয়ে, স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে, আধ্যাত্মবাদের মধ্যে দিয়ে নিজেকে প্রশ্ন করেন। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, হতে পারে আমাদের মধ্যে অনেকে, আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, অনেকে বিজেপিকে ভোট করেছেন আগের বার, অনেকে এবারও বিজেপিকে ভোট করবেন ভাবছেন। হতে পারে অনেকে যারা ধর্মের নামে, ভগবানের নামে, ঠাকুরের নামে, হিন্দু হওয়ার নামে বিজেপিকে ভোট করতে চান। আমরা বলবো এই ভারতের বুকে রাজা রামমোহনের চাইতে বড় সনাতন তো কেউ ছিলেন না। রাজা রামমোহন রায় সেই প্রথম মানুষ যিনি বেদকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। রাজা রামমোহন রায় সেই প্রথম মানুষ যে বিশ্বের বুকে দাঁড়িয়ে ভারতের যে আধ্যাত্মবাদ, এক ঈশ্বরবাদ তা প্রচার করার চেষ্টা করেছিলেন। রাজা রামমোহনের চাইতেও এই 8 ফেল করা, 6 ফেল করা পাড়ার পুলটু, বিল্টু আর হালটু তারা বড় সনাতনী হয়ে গেল। খালি হাতে একটা বিজেপির ঝান্ডা নিলেই বড় ধার্মিক হওয়া যায়। ধর্ম মানে কি? ধর্ম মানে যে আমাকে ধারণ করে। বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন না, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে ধর্ম পালন করা মানে মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা করা। আচ্ছা মনে করে দেখুন, কোভিডের সময় মমতা ব্যানার্জির হাসপাতাল বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি বিকালবেলায় মাঝে মাঝে রাস্তায় গোল গোল দাগ কাটা ছাড়া আর কিছু করছেন না। তৃণমূল, বিজেপি, সিপিএম, সাধারণ মানুষ, গরিব মানুষ অক্সিজেন না পেয়ে নিজের বাড়িতে কাতরাচ্ছে। নিজের বুকে হাত রেখে বলুন, যে সময় আপনার বাড়িতে অক্সিজেন ছিল না, তখন লাল ঝান্ডা কাঁধে করে যে রেড ভলেন্টিয়ার আপনার বাড়িতে অক্সিজেন পৌঁছে দিল, সে জীবের সেবা করেনি? ওই রকম সময় যে মানুষ আর তো মানুষকে বাঁচালো, সে জীবের সেবা করেনি? যে বাপ মা গুলোকে নিজের বাড়ির ছেলে মেয়ে হাত দিচ্ছিল না, কোভিড হয়েছে, ওরে বাবা, বাবার কোভিড হয়েছে, ছেলে ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছে, যে ওই ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে, ওই মুমূর্ষু বাবাকে পাঁজা কোলা করে রেড ভলেন্টিয়ার গেঞ্জি পরা যে ছেলেটা হাসপাতালে পৌঁছে দিল, সে ধর্মের কাজ করেনি? আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা। যদি এই ভারতের বুকে সত্যিকারের ধার্মিক কেউ হয়ে থাকে, তাহলে ওই লাল ঝান্ডা, ওই রেড ভলেন্টিয়ার, ওই ছাত্র, যুব, ওই মহিলা, ওই মানুষগুলো যারা নিজের জীবনের পরোয়া না করে আপনাকে বাঁচাতে এসেছিলেন। ধর্ম মানে মানুষের সেবা করা। লাল ঝান্ডা সবচেয়ে বড় ধার্মিক। যারা আজকে ধর্মের নামে আমাদের ভাঙতে চাইছে। রাজা রামমোহন রায়ের একটা গল্প আমি পড়েছিলাম, তার জীবনে আধারিত, তার সম্পর্কে লেখা গল্প ঠিক নয়, কোথাও তার নাম লেখা ছিল না। গল্পটা এরকম, এমনই হুগলি জেলার কোন একটা গ্রামের ঘটনা। একটি ছেলে, তার 12 বছর বয়স, তার বাড়িতে 7 বছরের একটি ছোট্ট দুঃসম্পর্কের বোন আছে, সম্পর্কে আত্মীয়া হবে আর কি। তো সেই মেয়েটি খুবই এই দাদার নেওয়াটা, বিভিন্ন সময় তার আশেপাশে ঘুরঘুর করে, কখনো তার কাছ থেকে লজেন্স চায়, কখনো তার কাছ থেকে নতুন বই পড়তে চায়, কখনো বলে আমাকে চুলের ফিতে কিনে দাও, খুবই আদুরে। তো কদিন পর জানা গেল সেই ছোট্ট 5 বছরের মেয়েটি এখন আর একটু বড় হয়েছে, তার নাকি সম্বন্ধ দেখা হয়েছে, বিয়ে হবে। কুলীন পরিবার, কুলীন ব্রাহ্মণ পরিবারের মেয়েদের অনেক তাড়াতাড়ি বিয়ে যেতে হয়। তো যার সাথে বিয়ে হবে তার বয়স কত? জানা গেল একটি খুব ভালো কুলীন ব্রাহ্মণ পাত্র পাওয়া গেছে, যার বয়স বেশি না, 80 বছর। 80 বছরের বুড়ো লোকের সাথে 10 বছরের মেয়ে বিয়ে হবে। মেয়েটির তো খুব আনন্দ, আর অনেক হাতে সোনার গয়না পরানো হয়েছে, গলায় সোনার গয়না পরানো হয়েছে, নতুন শাড়ি, পায়ে আলতা, সে নেচে কুদে বেড়াচ্ছে। এই ছেলেটির মনের মধ্যে একটুখানি অস্বস্তি হচ্ছে যে ওইটুকুনি আমার ছোট্ট বোন, সে একটা এরকম 80 বছর বুড়ো লোকের সাথে চলে যাবে, কিন্তু কিছু বলতে পারছে না। আমাদের সমাজ, আমাদের সমাজের সম্মান, আমাদের সমাজের পরিবার তার বিরুদ্ধে বিশেষ কিছু বলার নেই। তো তার যখন বিয়ে হলো, সেই মেয়েটির একটাই খালি একটুখানি ওই অভিযোগ বা অনুযোগ ছিল। সে বলতো আমি রান্না করতে পারি না, আমার আগুন দেখলে খুব ভয় পায়। অনেক মানুষের হয় না, জল থেকে ভয় পান, অনেক মানুষ বন্ধ ঘরে ভয় পান, অনেক মানুষ অন্ধকারে ভয় পান। এই বাচ্চা মেয়েটির আগুন থেকে খুব ভয় ছিল। সে বারবার এসে অনুযোগ করতো, আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু আমি রান্না করতে পারবো না বাপু, আমার আগুন থেকে খুব ভয় হয়। 2 দিন পর জানা গেল যে বয়স্ক লোকের সাথে এই ছোট্ট মেয়েটির বিয়ে হয়েছিল, তিনি পরলোক গমন করেছেন। কিছুদিন পর এটাও সিদ্ধান্ত হলো যে সেই মানুষটাকে যখন দাহ করা হবে, তার সাথেই 10 বছরের মেয়েরও সতীদাহ হবে। এই 12 বছরের ছেলেটি তার মার কাছে গেছে, অনুনয় বিনয় করছে যে ছোট্ট ওই বোন, তাকে তোমরা মেরে ফেলো না, বাড়ির লোক কিছুতেই মানবে না। বাচ্চা মেয়েটির বাবা, সে বলছে না না, সতীদাহ করতেই হবে।
আমার মেয়ে যদি সতী হয় তবেই আমি স্বর্গে যেতে পারবো। বাবার স্বর্গে যাওয়ার জন্য 9 বছরের মেয়েকে পুড়িয়ে ফেলতে হবে, জ্বালিয়ে ফেলতে হবে। ওই গল্পটা যখন এগোয় তখন বলে যেদিনকে ওই সতীদাহর দিন খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট্ট মেয়েটাকে, মেয়েটা জানে না তার সঙ্গে কি হচ্ছে, তার মনে হচ্ছে তার আরো একবার হয়তো বিয়ে হবে। তাকে যখন তার মা কোলে করে নিয়ে এসেছে, চোখের সামনে ওই তার স্বামীর আগুন জ্বলছে, চিতা জ্বলছে, মেয়েটা ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে যে ও বাবা আগুন, ওই আগুনের কাছে আমি যেতে পারবো না, আমার আগুন থেকে খুব ভয় লাগে। ওই ছেলেটি বলছে সে দৌড়াচ্ছে, ওই সতীদাহ যেখানে হচ্ছে, ওই শ্মশান যেখানে, সেখান থেকে সে দৌড়ে পালাচ্ছে, কারণ ওই ছোট্ট মেয়েটার আর্তনাদ, মা আমার আগুনে খুব ভয় করে, আমায় আগুনের কাছে নিয়ে যেও না, ওই আওয়াজটা তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছিল। দৌড়ে দৌড়ে সে একটা মাঝির বাড়িতে, একজন জেলের বাড়িতে গিয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। ওই দুঃখ, ওই যন্ত্রণা, ওই রাগ, ওই ছোট্ট মেয়েটার পুড়ে যাওয়ার আর্তনাদ, ওই 10 বছরের বাচ্চা যাকে সে ছোট থেকে বড় হতে দেখেছে সে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এই যন্ত্রণা থেকে পালাতে গিয়ে সে অজ্ঞান হয়ে গেছিল। যে মাঝির বউ তাকে উদ্ধার করেছেন, তিনি মুখে জল টল দিয়েছেন, তিনি বলেছেন তুমি তো বাবু আবার আমাদের হাতে জল খেতে পারবে না, কারণ আমরা নিচু জাত, আমরা ছোট জাত। সেই ছেলেটি সে কথা মানেনি। সে জিজ্ঞেস করেছে আচ্ছা তোমাদের বাড়িতে যদি তোমার বর মরে যায় তোমাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, তোমাদেরকে সতীদাহ করে দেওয়া হয়? ওই মাঝি মহিলা, ওই জেলেনি, তিনি উত্তর দিয়েছেন আসলে আমরা তো ছোট জাত, আমাদের বাবাদের সম্মানের জন্য আমাদের পুড়িয়ে না ফেললেও চলে। রাজা রামমোহন রায়ের কথা, রাজা রামমোহন রায় সতীদাহর বিরুদ্ধে যখন লড়ছেন, তিনি আসলে শুধু কোনো একজন দুজন মেয়ের জন্য নয়, ওই যে 10 বছরের, 11 বছরের, 12 বছরের ফুটফুটে হাজার হাজার মেয়েরা বাংলার বুকে প্রতিদিন খুন হচ্ছিল, তাদের বিরুদ্ধে লড়েছেন। এ তো রাজা রামমোহন রায়ের মাটি, হুগলির মাটি, খানাকুলের মাটি। বলছিলেন কমরেড বলার সময়, যারা এই বাংলাকে নবজাগরণ এনে দিলেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের তৈরি হওয়ার মাটি, গর্বের মাটি, বীরেদের মাটি। আপনি খানাকুলের মানুষ। যে রাজা রামমোহন রায় এতগুলো শতক আগে আমার আপনার মহিলাদের জন্য, মহিলাদের বাঁচার জন্য সারা বিশ্বের সাথে লড়াই লড়ে নিলেন, নিজের মায়ের বিরুদ্ধে চলে গেলেন, পরিবারের এতটুকু সম্পত্তি তিনি পাননি, মা বেদখল করে দিয়েছিলেন, বলেছিলেন আমার ছেলে ধর্মচ্যুত হয়েছে। যে ছেলে শুধুমাত্র বাংলার মেয়েদের জন্য নিজের মায়ের সঙ্গে, ধর্মের সঙ্গে, পরিবারের সঙ্গে লড়াই করতে পিছপা হলেন না, আমরা 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 তার উত্তরসূরি, আমরা তার উত্তরাধিকারী। আমরা লড়াই করব না এই বাংলার মাটির জন্য, এই বাংলার মেয়েদের জন্য, এই বাংলার মানুষদের জন্য? পক্ষ নিতে হবে তো। কোন বিজেপি? যে বিজেপি সে আপনাকে হিন্দু রাষ্ট্রের কথা বলছে, হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, হিন্দুদের রাষ্ট্র তৈরি করতে হবে, খুব ভালো কথা। জিজ্ঞেস করবেন পরের বার যখন আপনার বাড়িতে বিজেপির নেতা আসবে, শম্ভুক কে ছিল? জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন রামায়ণের শম্ভুকের চরিত্র কি ছিল? একজন শূদ্র পরিবারের মানুষ ছিলেন শম্ভুক। শূদ্র মানে কে? শূদ্র মানে আমি, আপনি, আমরা যারা কায়িক পরিশ্রম করি। ওই বর্ণভেদের 4 নম্বর বর্ণ হলো শূদ্র। যে মানুষ মাটিতে ফসল ফলান, যে মানুষ নদীতে মাছ ধরেন, যে তাঁতি তাঁত বনে, যে কামার কুমোর, সবাই শূদ্র। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এসসি ওবিসি যাদেরকে বলবো আর কি। শম্ভুক একজন শূদ্র মানুষ ছিলেন। সেই সময় শূদ্রদের স্বর্গে যাওয়ার অধিকার ছিল না, কিন্তু শম্ভুকের খুব জেদ, খুব তেজ, সে স্বর্গে যাবে। শম্ভুক তপস্যায় বসলেন, কঠিন সে তপস্যা, গহীন সে তপস্যা, এবং তার তপস্যার এত জোর, স্বর্গের ভগবানরা এসে তাকে স্বর্গের অধিকার দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এই কথা অযোধ্যার রাজাধিরাজ রামের কানে যখন ওই এলাকার পণ্ডিত মানুষরা গিয়ে পৌঁছালেন, বললেন এ তো অনর্থ হচ্ছে। একজন শূদ্র মানুষ, একজন এসসি মানুষ, একজন দলিত মানুষ, যার নাকি জন্মই হয়েছে যাতে সে আমাদের পায়ের তলায় থাকতে পারে, সেও স্বর্গে যাবে? এ তো ভয়ঙ্কর অনাচার। রাজা রাম এই অনাচার আপনি হতে দেবেন না। আমরা গল্পে পড়েছি, ওই বইতে পড়েছি, রামায়ণে পড়েছি, আমার কথা নয়। রাজা রাম তখন ওই তপস্যারত শম্ভু তার শিরচ্ছেদ করে তাকে খুন করেছিলেন, কারণ তারাও মনে করতেন আপনি যদি শূদ্র হন, আপনি যদি দলিত হন, আপনি যদি পিছিয়ে পড়া পরিবারের হন, আপনি যদি শ্রমজীবী মানুষ হন, স্বর্গে যাওয়ার আপনার অধিকার নেই, সমান সমান হওয়ার অধিকার নেই। মনুস্মৃতি বলে গেছে তো, শূদ্র আর মহিলার পড়ালেখার অধিকার নেই। কানে যদি ভুল করে বেদের কোনো শব্দ চলে যায়, তার কানে যেন গরম সীসা ঢেলে দেওয়া হয়, কারণ শূদ্র মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, মহিলা, তারা পড়াশোনা করবে না, তারা পায়ের তলায় থাকবে। কোন হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় বিজেপি? এমন হিন্দু রাষ্ট্র? জিজ্ঞেস করুন বিজেপির লোকেদের একলব্য কে ছিল। মহাভারতে পড়েছি আমরা একলব্যের গল্প। একলব্য নিষাদ পুত্র, অর্থাৎ আদিবাসী রাজার ছেলে। সে তার মনে মনে খুব ইচ্ছা সে ধনুর্বিদ্যা শিখবে। গেছেন দ্রোণাচার্যর কাছে, গিয়ে বলেছেন আমি আপনার ছাত্র হতে চাই। দ্রোণাচার্য উত্তর দিয়েছেন আমি তো রাজাদের শিক্ষক,
আমি রাজ পরিবারের শিক্ষক, আমি নিঃস্বাদদের, আদিবাসীদের আমি শেখাবো না। কিন্তু একলব্যেরও ভীষণ যে সে বনের মধ্যে একটা মূর্তি তৈরি করেছে দ্রোণাচার্যের, তার সামনে সে প্রতিদিন প্রস্তুতি নেয়, প্রতিদিন অনুশীলন করে, এবং এমন ধনুর্বিদ সে তৈরি হয়েছে যে অর্জুনকেও সে হারিয়ে দিতে পারে। এই কথা দ্রোণাচার্যের কানে গেল। দ্রোণাচার্য দেখলেন সত্যিই তো, এ যা শিক্ষা পেয়েছে এ তো আমার ছাত্র, আমার সর্বশ্রেষ্ঠ ছাত্র, সারা বিশ্বের সবচেয়ে বড় ধনুর্বিদ, অর্জুনকেও হারানোর ক্ষমতা রাখে। দ্রোণাচার্য গিয়ে একলব্যকে বললেন যে দেখো, তুমি তো আমাকে গুরু মেনেছো, গুরু মানলে গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণায় কি চাইলেন দ্রোণাচার্য? টাকা চাইলেন, পয়সা চাইলেন, ধান চাইলেন, গম চাইলেন, দুধ চাইলেন না, বললেন গুরু দক্ষিণা হিসাবে তোমার এই যে বুড়ো আঙুল, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাকে কেটে দিয়ে দাও। ভাবুন, একজন ধনুর্বিদ, তার যদি বুড়ো আঙুল না থাকে সে বাণ চালাতে পারবে? ধনুর্বিদ্যার কাজ করতে পারবে? পারবে না তো। ওই একলব্য, একলব্য মানে কি আমি আর আপনি। একলব্য মানে গরিব মানুষ, যার মা বাবার অনেক টাকা পয়সা নেই, ওই প্রাইভেট ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম, কলেজ, স্কুল এটা পড়াতে পারে না, কিন্তু মাথার মধ্যে মেধা রয়েছে, বুদ্ধি রয়েছে, পড়াশুনো করার ইচ্ছা আছে, জেদ রয়েছে। বিজেপি আরএসএস যে নতুন ভারত তৈরি করতে চান, তাতে আপনিও যদি একলব্য হন তাহলে আপনারও বুড়ো আঙুলটা কাটা যাবে, হিন্দু রাষ্ট্রে আপনার ঠাঁই হবে না। দেখুন না উত্তরপ্রদেশের অবস্থা। উত্তরপ্রদেশের একজন মন্ত্রী, বিজেপির মন্ত্রী, যাতে তিনি ছোট জাত, যখন মন্ত্রিসভার সবাইকে বসতে দেওয়া হয়েছে, সব মন্ত্রীর জন্য দুহাতওয়ালা প্রপার চেয়ার, আর ওই যে দলিত লোকটি, দলিত মন্ত্রীটি, তার জন্য একটা হ্যান্ডেল ছাড়া প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছে। এরা আপনার হিন্দু রাষ্ট্র তৈরি করবে? যে নরেন্দ্র মোদীরা মনে করে মেয়েদের জায়গাই হচ্ছে রান্নাঘরে, মেয়েরা মিটিং মিছিলে আসবে না, মেয়েরা ঘরের কাজ ছাড়া অন্য কোনো কাজ করবে না, মেয়েদের নিজের কোনো পরিচয় হবে না, যারা প্রতিদিন আমাকে আপনাকে ঘরের মধ্যে রাখতে চায়, যারা প্রতিদিন লক্ষণ রেখা এঁকে দিতে চায়, তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে? যে মানুষ ধর্মের নামে ভোট দিয়েছেন, আমি আপনাদের বলবো, আপনাদের এখানে তো বিজেপির এমএলএ, আমি যদি ভুল না করি, তাই তো? এই কিছুদিন আগে ওই বাঁধ মেরামত না করার জন্য জল ঢুকে আপনাদের আলু নষ্ট হয়েছে না? যে কৃষকের আলু নষ্ট হলো তারা কেউ হিন্দু ছিল না? তাহলে আপনি যদি এতই হিন্দুদের ভালোবাসেন, তাহলে ওই গরিব হিন্দু কৃষকের জন্য আপনার এমএলএ টাকা থেকে বাঁধটা তৈরি করলেন না কেন? আপনি বলবেন আপনি হিন্দুদের বাঁচাতে চান। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 45%, 45% বেকারির হার বেড়েছে। আচ্ছা, আপনার বাড়ির যে ছেলেটা বেকার, সেই ছেলেটা হিন্দু না? এই ভারতের বেশিরভাগ হিন্দু বেকারের জন্য চাকরি বাকরি দিচ্ছেন না কেন? আচ্ছা, যে মনীষা বাল্মীকি উত্তরপ্রদেশের মেয়ে, অথবা কুলদীপ সেনেগার যে মেয়েটিকে ধর্ষণ করলো, ধর্ষণ করার পর ওর বাবা যখন পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখাতে গেছে, পুলিশ স্টেশনের মধ্যে যে মেয়েটার বাবাকে খুন করলো, তারা কেউ হিন্দু ছিল না? তাহলে উত্তরপ্রদেশের মধ্যে দাঁড়িয়ে যে হিন্দু মানুষ প্রতিদিন প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন, খুন হচ্ছেন, তাদের বাঁচানোর জন্য ওই আদিত্যনাথ অথবা নরেন্দ্র মোদী তারা কথা বলেন না কেন? এই পশ্চিমবঙ্গের বুকে এখন নতুন করে তারা আবার, আমি দেখছিলাম আসার সময় লেখা, যেটা হিন্দু বাঙালিদের জায়গা, ঠিক কথা। আচ্ছা, 1950-এর সময় যখন ওপার বাংলা থেকে হিন্দু উদ্বাস্তু পরিবার, আমাদের পরিবার এপার বাংলায় এসেছিল, ছিল নাকি বিজেপির কেউ? দেখেছেন কোথাও বজরং দল বড় বড় করে ব্যানার লাগিয়ে বলেছিল যে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের আমরা শরণ দেব? দিয়েছেন? দেননি তো। ঠাকুরদারের মুখে আমি গল্প শুনেছি, ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা হিন্দু উদ্বাস্তু মানুষ, তারা যখন ওই ক্যাম্পগুলোতে থাকতেন, তখন কোথাও কোনো বিজেপি আরএসএস এর লোক এসে বলেনি জয় শ্রীরাম, তুমিও হিন্দু আমিও হিন্দু, আসো আমার বাড়িতে দুটো ভাত খেয়ে যাও, বলেন? যখন প্রতিদিন ওই লোকগুলো নিজের বাঁচা মারার জন্য লড়াই করছিল, কোন বজরং দল বিজেপির লোক এসে বলেনি যে জয় শ্রীরাম, তুমিও হিন্দু আমিও হিন্দু, আসো আমার বাড়িতে একটু ভাত বেশি হয়েছে, তোমার বাড়িতে তোমার বাড়ির বাচ্চাটাকে আমি একটু খাবার দিই, বলেনি? আমার দাদুদের মুখে গল্প শুনেছি, ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল হিন্দু রিফিউজিদের মাথায় যদি কেউ ছাতা ধরেছিল, সেই পার্টিটার নাম সিপিআইএম, সেই ঝান্ডাটার রং লাল, তাতে বড় বড় করে কাস্তে হাতুড়ি আঁকা। ওপার বাংলা থেকে আসা হিন্দু মানুষদের জমির অধিকার, পাট্টার অধিকার, চাকরির অধিকার, নাগরিকত্বের অধিকার আমরা দিয়েছি, লাল ঝান্ডার মানুষ দিয়েছে, হিন্দু বলে দেয়নি, মানুষ বলে দিয়েছে। এই বিস্তীর্ণ এলাকায় গরিব মুসলমান মানুষ, গরিব হিন্দু মানুষ, তাদেরকে জমির পাট্টা এই কারণে দেওয়া হয়নি কারণ তারা হিন্দু অথবা মুসলমান, এই কারণে দেওয়া হয়েছে কারণ তারা খেটে খাওয়া মানুষ। লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াইতে সবসময় আমরা সামনে ছিলাম। আপনি পক্ষ নিন। ধর্মের নামে, জাতের নামে যারা আপনাকে ভেঙে টুকরো টুকরো করতে চায়, সেই বিজেপি তৃণমূলের সঙ্গ নেবেন। তৃণমূল এখন আবার নতুন করে মুসলমানদের মাসিয়া হয়েছে না?
সব জায়গায় কি বলছে, কোনো চিন্তা নেই, যতদিন দিদি আছেন ততদিন মুসলমানদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আনিস খান মুসলমান ছিল না? যে আনিস খান তৃণমূলের দুর্নীতি ধরে ফেলেছিল বলে ওর বাড়িতে গিয়ে ওকে খুন করলেন, আনিস খান মুসলিম ছিল না? কোথায় গেছিল এখন মুসলিমদের জন্য দয়া, মুসলিমদের জন্য মায়া, মুসলিমদের মাসিয়া হওয়া? আচ্ছা, মইদুল মিদ্দে, যে মইদুল মিদ্দে বিএড করার পর ওই টোটো চালাতো, চুরি করেনি, ডাকাতি করেনি, আমার আপনার ছেলে মেয়ের চাকরির জন্য কলকাতার রাস্তায় আন্দোলন করেছিল, তাকে যখন পিটিয়ে পিটিয়ে খুন করলেন, মনে হয়নি মইদুল মিদ্দা মুসলমান? এই পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর থেকে একটাও মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়নি। মুসলিম পরিবারের শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদেরকে চাকরি দেওয়ার সময় মনে হয়নি মুসলমানদের মসিয়া হতে হবে? এই যে 26,000 ছেলেমেয়ের নাম বাদ গেল পরীক্ষার পর, চাকরি পাওয়ার পর, তাতেও তো মুসলমান ছিল। মমতা ব্যানার্জির মনে হয়নি মুসলমানদের মসিয়া হতে হবে? আমরা দেখেছি সারা বছর উনি একটা নাটক করেন, আর ঈদের সময় সেই নাটকের আর কি ওই পূর্ণতা পায়। পুরো রোজা মাসে তিনি কোথাও কখনো ওই রোজা রাখেন না, পুরো রমজান মাসটা খেয়ে দিয়ে কাটিয়ে দেন। আর যেদিনকে ঈদ হবে সেই দিনকে মাথায় সাদা কাপড় পরে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কপাল কি বলেন উনিও জানেন না, অন্য কেউ বুঝতে পারেন না, পুরো নাটকটা করেন। ধর্মের নামে আপনার কাছ থেকে ভোট নেবে, বলবে মুসলমান হলে আমাকে ভোট দাও, আর তারপর সেই মুসলমান পরিবারের ছেলেমেয়েরা যখন চাকরি চাইবে, মাথা উঁচু করে বাঁচার অধিকার চাইবে, মুসলমান বাড়ির মেয়েটা যখন স্কুল কলেজে পড়তে চাইবে, তখন তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণের নামও এই মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদীরা এসে বলবেন তুমি হিন্দু হলে আমাকে ভোট দাও, আর সেই হিন্দু বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরির জন্য রাস্তায় নামবে, তখন সবচেয়ে বেশি লাঠি পেটা ওই নরেন্দ্র মোদী, ওই বিজেপিরাই করবে। তাই তৃণমূল বিজেপিকে দিয়ে হবে না। যে মানুষ ভাবছেন, অনেক মানুষ এরকম ভাবেন যে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য একটু বিজেপিকে ভোট দিতে হবে, ভাবেন না? আগে রাম পরে বাম, কত কিছু তো শুনলাম। একটা ছোট্ট উদাহরণ, এই যে পার্থ চট্টোপাধ্যায় আমাদের মাননীয় মহান শিক্ষামন্ত্রী ছিলেন তো, তিনি যে এত কোটি কোটি টাকার ঘুষ নিয়েছেন, বান্ধবীর খাটের তলায় টাকা লুকিয়ে রেখেছিলেন, আমরা সবাই জানি তো। বিজেপি ওকে জেলের মধ্যে রাখতে পারলো না কেন? যে বিজেপি প্রতিদিন মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানোর কথা বলে, অভিষেককে জেলে ঢোকানোর কথা বলে, পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে একটা চুনোপুটি, যাকে সবাই চোখের সামনে ঘুষ নিতে দেখলো, টাকা খেতে দেখলো, তাকে জেলে ভরে রাখতে পারলো না কেন? অনুব্রত মণ্ডল, বীরভূমের বেতাজ বাদশা, ফোন করে পুলিশকে বলছে যে তোর মাকে পাঠিয়ে দে, তোর বোনকে পাঠিয়ে দে, তোর বউকে পাঠিয়ে দে, সরাসরি মা বোনের ইজ্জত নেওয়ার কথা বলছে, তাকে জেলের মধ্যে রাখতে পারলেন না কেন? তাই বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং আছে। বিজেপি তৃণমূল দুই ভাই, তারা কেউ একে অপরের বিরুদ্ধে লড়বে না। যদি তৃণমূল বিজেপি দুজনকেই সিধে করতে হয়, তাহলে লাল ঝান্ডার সঙ্গে ডান্ডাটা একটুখানি শক্ত করে বাঁধতে হবে, ওইভাবেই তৃণমূল বিজেপিকে হারানো সম্ভব। যারা ভাবছেন বিগত দুদিন ধরে থ্রেট দিয়ে, হুমকি দিয়ে, আমি শুনলাম যে মানুষ আমাদের হয়ে এই মাইক টাইক সরবরাহ করে, তাকে পর্যন্ত থ্রেট দিয়ে এসেছে, ওরা যদি সিপিএম এর কোনো প্রোগ্রামে মাইক দাও তাহলে তোমার নাকি দোকান টোকান তুলে দেওয়া হবে। আমরা বলছি ভুলে যাবেন না, এটা সুভাষ চন্দ্র বোসের মাটি। যে সুভাষ চন্দ্র বোস বলেছিলেন আরএসএস বিজেপির লোক রাস্তায় দেখলেই তাকে যেন জুতো দিয়ে চাপকানো হয়, এটা সেই বাংলার মাটি। এখানে এই বাদরগিরি করতে যাবেন না। আপনাদের কি করে শায়েস্তা করতে হয় তা প্রতিদিন আমরা কেরালাতে দেখাই। প্রতিদিন কেরালার মানুষ বিজেপি আরএসএস কে কোথায় কিভাবে রাখতে হয় সে কথা তারা জানে, লাল ঝান্ডা জানে, নতুন করে আমাদের শেখাতে আসবে না। যে মানুষ আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, লড়তে হবে আমাদের। কমরেড বলছিলেন এসআইআর এর কথা, বিভিন্ন জায়গায় দেখলাম এসআইআর এর ক্যাম্পও হয়েছে, তৃণমূলেরও হয়েছে। কিন্তু এরকম মজার ঘটনা, আমাদের বাড়ির উল্টো দিকেই পার্টি অফিস, সেখানেও ক্যাম্প হয়েছে। একজন মহিলা এসেছেন, বয়স্ক মহিলা, লোকের বাড়িতে কাজ করেন, তো কাগজ টাগজ নিয়ে এসেছেন, সব কাগজ ফিল আপ হয়ে গেছে। সব ফিল আপ করার পর উনি বললেন যে আসলে আমি তৃণমূলের ওইখান থেকে অলরেডি কাগজ জমা দিয়ে দিয়েছি। বললাম তাহলে তুমি যখন ওখানে জমা দিয়ে দিয়েছো আবার এখানে আমাদের কাছে এসছো কেন? বলছে আসলে ওদের ভরসা নেই, তৃণমূল তো যদি চুরি টুরি করে দেয় কাগজ, তাই তোমাদের কাছে। আমরা জানি তোমরা ক্ষমতায় থাকো আর না থাকো, আমার কাগজটা চুরি হবে না। এই যে ভরসা, এই যে বিশ্বাস, বহুদিন তো আমরা ক্ষমতায় নেই। 11 সালের পর থেকে তো বহু বছর আমরা ক্ষমতার বাইরে রইলাম, তবু এই যে ভরসা, এই যে বিশ্বাস, এ কোনো টাকা হাতে গুঁজে দিয়ে কেনা যায় না। লাল ঝান্ডার যে ইতিহাসে কমরেড বলছিলেন না 9 জন শহীদ হয়েছেন 21 সাল থেকে আজ অব্দি, ওই 9 জন মানুষ যারা শহীদ হলেন তাদের রক্তে একটু একটু করে ওই ভরসা, ওই বিশ্বাস তৈরি হয়েছে। এত সহজে কেড়ে নেওয়া যাবে? যারা ভাবছেন ভয় দেখিয়ে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন, আচ্ছা এই যে মানুষগুলো এসেছেন 11 সালের পর থেকে, তারা এই সিপিএম পার্টি করার তো কোনো কারণ ছিল না। আমাদের পার্টি করলে লক্ষ্মীর ভান্ডারও পাওয়া যাবে না,
আমাদের পার্টি করলে 100 দিনের রোজের টাকাও পাওয়া যাবে না, আমাদের পার্টি করলে ওই যে ঘর আবাস যোজনার ঘর থেকেও নাম কেটে যাবে। কিন্তু এই সমস্ত কিছুর পরেও তারা তো লাল ঝান্ডাকে ভালোবাসেন, লাল ঝান্ডাকে আঁকড়ে ধরেন। কারণ যারা লাল ঝান্ডা রাজনীতি করে তারা সমস্ত কিছু করতে পারে, খুন হয়ে যেতে পারে, তাদের বাড়ি জ্বলে যেতে পারে, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে তারা গদ্দারি করেন না, লাল ঝান্ডার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেন না। তাই আমরা বিশ্বাস করি এই বাংলার বুকে যদি নতুন ভোর আনতে হয় তাহলে আমাদেরই সঙ্গে থাকতে হবে। সারা দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছে, আপনারা দেখেছেন। মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী এমন তেমন এলিতেলি লোক না, উচ্চ শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন এই কথা মুখ থেকে বলে ফেলা ঘটনা নয়। মনের মধ্যে, মাথার মধ্যে, শিক্ষার মধ্যে এই প্রচন্ড বিষ না থাকলে এ কথা এমনি এমনি বলা যায় না। ওরা বিশ্বাস করে রাজা রামমোহন রায় আসলেই আরএসএস এর শত্রু ছিলই তো। যে রাজা রামমোহন রায় ধর্মের নামে বজ্জাতির বিরুদ্ধে কথা বলেছেন সে ওদের শত্রু হবে না। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ করাচ্ছেন সে ওদের শত্রু হবে না। যে বেগম রোকেয়া, যে ইলা মিত্র, যে নজরুল ইসলাম, রবি ঠাকুররা প্রতিদিন সোনার বাংলাকে অটুট রাখার কথা বলছেন, তারাই ব্রিটিশের দালাল সাভারকারদের শত্রু হবেন না। না হলেই তো অস্বাভাবিক হতো। আমরা মনে করি এই বাংলাকে যদি বাঁচাতে হয়, আমরা যে স্লোগান দিই যে ওদের বুকে নাথুরাম আর মোদের মুখে রাজা রাম, আমাদের এই বুকের মধ্যে রাজা রামদের বাঁচিয়ে রাখতে হবে, রাজা রামমোহন রায়দের বাঁচিয়ে রাখতে হবে, বিদ্যাসাগরদের বাঁচিয়ে রাখতে হবে। এই বাংলার যে নবজাগরণ, যে কারণে এক সময় বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, আজকে বাংলা যা ভাবে আগামী দিনে সারা ভারত তা ভাববে। এই কারণেই বলতো, কারণ রাজা রামমোহন রায়রা ওই আলোকবর্তিকাটা আমাদের হাতে ছুঁয়ে দিয়েছিলেন। আমাদের পক্ষ নিতে হবে, আমরা সেই আলোকবর্তিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, হেঁটে যাব, নাকি বিজেপি, তৃণমূল, আরএসএস এর দেখানো পথে আরো পিছন দিকে আমরা হাঁটতে শুরু করব। এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের এলাকার মহামান্য মাননীয় এমপি তিনি বোধহয় কোনো একটা মিছিল শুরুর আগে স্লোগান দিচ্ছেন। কি স্লোগান সেই? রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের এই মিছিল চলছে, চলবে। অনেকে বলতে পারেন মুখ ফসকে বলে গেছে, আমরা বলছি কিচ্ছু ভুল বলেনি, ঠিকই তো বলেছে। যে দলের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিয়েছিল, যে দলের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধীকে চা শরবত পাশাপাশি বসে খাইয়ে দিয়েছিল, উনি তো ছোট নেত্রী, উনি তো রাজা রামমোহন রায়ের বিরুদ্ধেই নয় বলেছেন, কি আছে? আমরা তো দেখেছি অনেকবার এমন হয় তৃণমূলের মিছিল থেকে, মানে অভ্যাসটা যায়নি, বিজেপি থেকে নতুন নতুন এসছে, মমতা ব্যানার্জি মুর্দাবাদ বলে দিয়েছে, 2-3 বার মমতা ব্যানার্জি মুর্দাবাদ বলার পর তো আবার জিপ কেটেছে, এই কি গন্ডগোলের স্লোগান দিচ্ছিস। আবার উল্টোটাও হয়েছে, তৃণমূল থেকে নতুন নতুন বিজেপিতে গেছে, স্লোগান দিচ্ছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 3-4 জন লোক জিন্দাবাদ বলেও দিয়েছে, তারপরে আবার জিপ কেটে চড়ে বাবা তো গন্ডগোল হয়ে গেছে, আগের কথাটা মাথায় চলে এসছে। আসলে বামপন্থীদের এরকম গন্ডগোলের কোনো সুযোগ নেই। আমরা 34 বছর যখন ক্ষমতায় ছিলাম, কেউ বুক ঠুকে বলতে পারবে না একদিনও অন্য কোনো পার্টি থেকে আসা একটা লোক, একটা নেতাকে আমরা পার্টিতে নিয়েছি। কারণ বামপন্থী ঝান্ডা নিয়ে হওয়া যায় না, বামপন্থী করার জন্য বাজ পাখির কলিজা লাগে, বামপন্থী রাজনীতি করার জন্য লোহার মেরুদণ্ড লাগে। যারা টাকার জন্য বিক্রি হয়ে যান, পদের জন্য বিক্রি হয়ে যান, ক্ষমতার জন্য বিক্রি হয়ে যান, তাদের কোনো জায়গা আমাদের পার্টিতে নেই। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, দুটো কথা বলে শেষ করা। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছে, সিনেমাটার নাম বেঙ্গল ফাইলস। তারা বলছেন ওই গ্রেট ক্যালকাটা কিলিং, যে সময় হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছিল তার উপরে বানানো একটা ছবি। সেই ছবিতে অনেক কিছুই দেখিয়েছেন, একটা জিনিস দেখাননি, একটা ভদ্রলোকের নাম নেননি। সেই লোকটার নাম ছিল মোহাম্মদ ইসমাইল। কলকাতার যারা ট্রামের কর্মী, সেই ট্রামের ইউনিয়নের নেতা ছিলেন মোহাম্মদ ইসমাইল। ওই সময় সারা কলকাতা জুড়ে যখন দাঙ্গা হচ্ছে, তখন ওই ট্রামের শ্রমিকদের নিয়ে, ট্রামের কর্মীদের নিয়ে ডান্ডা হাতে ওই প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইসমাইল। বলেছিলেন কোনো হিন্দু মুসলমানের রক্ত এই কলকাতায় পড়বে না। আমরা গর্ব করে বলি আমরা মোহাম্মদ ইসমাইলের পার্টি করি, আমরা গর্ব করে বলি আমরা কংগ্রেস জ্যোতি বসুর পার্টি করি। কে জ্যোতি বসু? 1984 সাল সারা দেশ জুড়ে শিখ দাঙ্গা হচ্ছে, পশ্চিমবঙ্গের বুকে জ্যোতিবাবুরা বললেন যেখানে যেখানে শিখ কলোনি রয়েছে বামপন্থীরা সেখানে ভলেন্টিয়ার হবে, দাঁড়িয়ে থাকবে, সারা রাত পাহারায় থাকবে, একটা লোকের গায়ে আঁচ লাগবে না। লাগেনি? 84 সালে কলকাতার বুকে একজন শিখ মানুষ আক্রান্ত পর্যন্ত হননি। 1992 সাল বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো, সারা দেশ জুড়ে দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলমান মানুষ একে অপরের রক্তে হোলি খেলছেন, পশ্চিমবঙ্গে হয়নি। জ্যোতিবাবুরা আটকে দিয়েছিলেন। 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, সারা দেশ জুড়ে হিন্দু মুসলমান দাঙ্গা, পশ্চিমবঙ্গে হলো না।
কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতিবাবু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধ ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না। আমরা আমাদের সেই বাংলা ফেরত চাই, যে বাংলায় শ্রমিকের ঘামের কথা হয়, যে বাংলায় কৃষকের ফসলের দামের কথা হয়, যে বাংলায় মহিলার মানের কথা হয়, আমরা সেই বাংলা ফেরত চাই। আমি গল্প শুনেছিলাম, মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, বহু মানুষ ঘর ছাড়া। প্রয়াত কংগ্রেস সীতারাম ইয়েচুরি সেই সময় ছাত্র আন্দোলনের সবে সবে ছেড়েছে, তিনি গেছেন মুজাফফরনগরে। সেখানে গিয়ে দেখছেন একজন বয়স্ক মুসলমান মানুষ, তিনি বাড়ির বাইরে বসে আছেন, বয়স্ক চাচা। তো গিয়ে তাকে বলেছেন যে চাচা, এটা তো তোমার জন্য নিরাপদ নয়, अभी घर बार पूरा तुम्हारा जल गया है, बाकी लोगों का कुछ पता आता नहीं है, তুমি আমাদের সঙ্গে আসো, আমরা তোমাকে মেহফুজ রাখবো, নিরাপদ রাখবো, আমাদের সঙ্গে এসো। সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন, এই মুহূর্তে দেখছিলেন আপনারা সংঘর্ষ সামালিয়ার নামাজ চলছে, তাই জন্য ইতিমধ্যে এই বক্তব্য তিনি অফ রেখেছেন। যেহেতু মুসলিম সম্প্রদায়ের যে নামাজ, সেই নামাজকে সম্মান জানিয়েই কিন্তু তারা ইতিমাত্রায় বক্তব্য থেকে তারা স্থগিত রেখেছেন। নামাজের পরেই কিন্তু আবারও বক্তব্য চালু করবেন। আপনারা দেখছেন এখনো বহু সিপিআইএমের নেতা কর্মীরা যারা কিন্তু এসছেন, তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আজান চালু হয়েছে, তাই জন্য কিন্তু মঞ্চ থেকে বক্তব্য রাখা কিন্তু অফ রেখেছে। যেহেতু মুসলিম সম্প্রদায়ের ভাই ও বোনদের কাছে একটি ধর্মীয় বিষয়, সেই জন্যই কিন্তু তিনি বক্তব্য অফ রেখেছে। এরপরেই কিন্তু আবারও বক্তব্য চালু করবে বলে জানাচ্ছেন। আপনারা দেখছেন হুগলির খানাকুলের রাজহাটি থেকে সরাসরি সংবাদ সামলিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি। দীপশিতা ধর রয়েছেন সিপিআইএমের প্রধান বক্তা হিসেবে, তার সাথে সাথে সিপিআইএমের বহু নেতা ও কর্মীরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী যে রাজা রামমোহন রায়কে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে কিন্তু আজকের এই সভা। আমরা দেখাবো এখনো পর্যন্ত প্রায় সিপিআইএমের যে সমস্ত কর্মীরা জমায়েত হয়েছিলেন, তারা কিন্তু একজনও এদিক হয়নি, তারা কিন্তু সকলেই এখনো পর্যন্ত বসে রয়েছে। আবারও বক্তব্য শুরু করছেন, বক্তব্য রাখছেন দীপশিতা ধর, সিপিআইএম নেত্রী। তো যেখানে আমরা ছিলাম, মুজাফফরনগরের ঘটনা, কমরেড সীতারাম ইয়েচুরি ওই বৃদ্ধ মানুষকে তার সঙ্গে আসতে বলেছে। উনি বলেছেন যে দেখো বাবা, আমি তো আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, এ বাড়িতে আমি জন্মেছি, এ বাড়িতে আমার দাদা পরদাদা দফন হয়েছে, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে চাই না। তো বাবা, তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো খুন খারাপি হয় না, হিন্দু মুসলমানের নামে কোনো দাঙ্গা হয় না, ধর্মের কারণে কারোর ঘর জ্বলে যায় না।
পশ্চিমবঙ্গ মানে জ্যোতিবাবুর বাংলা মানে এই তো ছিল। আপনাকে পক্ষ নিতে হবে এই রাজা রামমোহন রায় জ্যোতিবাবুদের বাংলাকে আপনি বাঁচাবেন না বাঁচাবেন না। আপনাকে পক্ষ নিতে হবে যারা আপনার ছেলে মেয়েকে প্রতিদিন পরিযায়ী শ্রমিক করতে চাইছে, অথবা ধর্মের নামে হাতের মধ্যে তলোয়ার তুলে দিতে চাইছে, বন্দুক তুলে দিতে চাইছে, তাদের সঙ্গে দাঁড়াবেন না। আপনাকে পক্ষ নিতে হবে, আপনাকে পক্ষ নিতে হবে। এই বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস, শ্রমজীবী মানুষের ইতিহাস, আপনারা তার পক্ষে থাকবেন না বিপক্ষে। আমার একটা গল্প মনে পড়ছে, সেই সময় সারা দেশ জুড়ে কৃষক আন্দোলন চলছে। অযোধ্যা থেকে এক ভদ্রলোক কৃষক, তিনি এসছেন দিল্লির রাস্তায় তাদের ঝান্ডা নিয়ে। তাকে জিজ্ঞেস করেছেন একজন সাংবাদিক বন্ধু যে আপনি অযোধ্যা থেকে এখানে এসছেন, ওখানে তো রাম মন্দির হচ্ছে, আপনি ওই মিছিলে না গিয়ে লাল ঝান্ডার মিছিলে হাঁটছেন কেন? উনি উত্তর দিয়েছেন, দেখুন আমি তো রাম ভক্ত, আমার বাড়িতে রাম প্রতিষ্ঠা আছে, আমার বাড়িতে রামের পুজো হয়, কিন্তু আমি এটুকু জানি পেটে খাবার না থাকলে আমি আমার ধর্ম পালন করতে পারবো না। যখন আমার ফসলের দাম কমে যায়, যখন আমার সারের দাম, বীজের দাম বেড়ে যায়, যখন টাকা না পাওয়ার কারণে আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে না খাবার খেয়ে স্কুলে যায়, তখন কোনো এই ভগবা ঝান্ডা, এই গেরুয়া ঝান্ডার কেউ আমার বাড়িতে এসে বলে না তোমাকে একটুখানি খাবার দিই। আমার প্রতিদিন বেঁচে থাকার লড়াই, আমার প্রতিদিন ভালো থাকার লড়াইয়ে যদি আমার সাথে কোনো ঝান্ডা থেকে থাকে, সেই ঝান্ডাটার রং লাল, আর তাই আমি এখানে এসেছি। আমরা বিশ্বাস করি আপনি যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারেন, আপনি মন্দিরে যান, আপনি মসজিদে যান, আপনি গির্জায় যান, আপনি কোথাও না যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার উপর দাঁড়িয়ে নির্বাচন হয় না, তার উপর দাঁড়িয়ে ভোট হয় না। আপনার পেটের খিদে আর অন্য ধর্মের মানুষের খিদের রং আলাদা নয়। আপনার বাড়ির পরীক্ষায় পাশ করা ছেলেটা মেয়েটা যখন চাকরি পায় না, আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনার মনের মধ্যে যে যন্ত্রণা সেটা আলাদা হয় না। আপনার বাড়ির মেয়েটা রাত্রি 8টার পরেও যখন বাড়িতে ফেরে না, আপনার মনের মধ্যে যে কুণ্ঠা হয়, আপনি হিন্দু হন অথবা আপনি মুসলমান হন, আপনার দুঃখের, আপনার আশঙ্কার কোথাও কোনো আলাদা আলাদা রং হয় না। তাই আমাদের ভালো থাকার জন্য আগামী দিনে লাল ঝান্ডার হাত, লাল ঝান্ডার শক্তি তাদেরকে আরো সঙ্গবদ্ধ করতে হবে। আগামী দিনে লড়াইয়ের জন্য, আগামী দিনে ভালো থাকার জন্য, এই বাংলাকে বাঁচানোর জন্য যদি কোনো ঝান্ডা আমাদের মাথায় ছাতা হতে পারে, সেই ঝান্ডাটার রং লাল। আর যে সমস্ত পুলিশ বন্ধুরা, প্রশাসনের বন্ধুরা আজকে যারা আমাদের সঙ্গে পুরোটা সময় ছিলেন, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আমরা খালি এটুকুই আপনাদের অনুরোধ করব, আগামী নির্বাচনে যখন ভোট হবে তখনও এইভাবেই বুক ঠুকে দাঁড়াবেন। তৃণমূলের ভয় বা বিজেপির ভয় কোনো টেবিলের তলায় লুকাবেন না, কারণ আপনারাই পারেন আগামী দিনে এই বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে। আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যাতে আগামী দিনে এই তৃণমূল বিজেপির খপ্পরে না পড়ে, আপনার বাড়ির ছেলে মেয়েটার অবস্থা যেন আনিস খান, মধুর মিদ্যা, সুদীপ্ত গুপ্ত বা তিলোত্তমার মতো না হয়, তার জন্য আপনাদেরও আমাদের সঙ্গে থাকতে হবে। যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের জন্য আমাদের এই আবেদন। সিভিক ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করে, তারা কেন কাজ করে জানেন? কারণ পুলিশের মধ্যে যে হাজার হাজার স্থায়ী শূন্য পদ, তাতে মমতা ব্যানার্জি আসার পর নিয়োগ করেননি। হাজার হাজার স্থায়ী পদ খালি পড়ে রয়েছে, আর সেই স্থায়ী পদের পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে অর্ধেক মজুরি দিয়ে, অর্ধেক বেতন দিয়ে, অর্ধেক মাইনে দিয়ে তাদেরকে খাটিয়ে নিচ্ছে। জিজ্ঞেস করুন ওদের দিনে ক ঘন্টা তাদের চাকরি করতে হয়, ক ঘন্টা ডিউটি করতে হয়, জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন ওদের কোনো পেনশন আছে কিনা, জিজ্ঞেস করুন ওদের কোনো গ্র্যাচুইটি আছে কিনা, জিজ্ঞেস করুন ওদের কোনো সামাজিক সুরক্ষা আছে কিনা। আমরা মনে করি যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন তারাও আমাদের মতোই শ্রমিক শ্রেণীরই অংশ, তারাও প্রতিদিন নিষ্পেষিত হচ্ছেন, প্রতিদিন শোষিত হচ্ছেন। তাই এই শোষণের, এই নিপীড়নের, এই অত্যাচারের রাজকে যদি বদলাতে হয়, আপনাদেরও আমাদের সঙ্গে থাকতে হবে। জামা পরলে, ওই ইউনিফর্মটা পরলে সবসময় সঙ্গে আসা যায় না, ঠিক সে কথা আমরা জানি। আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম, একজন সিভিক ভলেন্টিয়ার ভাই তিনি পিছন থেকে দৌড়ে এসে একটা ফটো, আমারই একার ফটো নিয়ে গেছেন, একসাথে ফটো তোলেননি। আমরা বিশ্বাস করি যখন আপনি ওই বর্দিটা, যখন আপনি ইউনিফর্মটা খুলবেন, যখন আপনি আপনার ভোটটা দিতে যাবেন, আপনার বাড়ির লোকের সাথে কথা বলবেন, আপনি যদি সঠিক জায়গায় ভোট দেন, তাহলে আগামী দিনে আমি আর আপনি একসাথে সেলফি তুলবো। আপনাকে খালি আমার ছবি তুলে পালিয়ে যেতে হবে না, মাথা উঁচু করে বাংলার বুকে বাংলার ছেলেমেয়েরা বাঁচবে। আর সেই ভবিষ্যতের জন্য, আর সেই আগামীর জন্য আসুন আগামী নির্বাচনে, আগামী লড়াইয়ে, আগামী আন্দোলনে আমরা লাল ঝান্ডার হাত শক্ত করি, তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক এই যে আঁতাত, সেই আঁতাতকে পরাস্ত করি। আগামী লাল টুকটুকে দিনে আমার আপনার, আমাদের প্রত্যেকের লাল আবিরের জয়যাত্রায় দেখা হোক, এই আশা ভরসা রেখে আমার আপনার কথা শেষ করছি। শুকরিয়া, ইনকালাব জিন্দাবাদ।
तो हम क्या चाहते, अरे हम क्या चाहते है, हक हमारी है जान से प्यारी, तो मोदी दीदी से, अरे पिछली भाइयों से हम छीन के लेंगे, हम लड़ के लेंगे, है हक हमारी है जान से प्यारी, है प्यारी प्यारी, है प्यारी प्यारी, खानाकुल मांगे तो दीदी मोदी से और बीजेपी से और मनुवाद से और ब्राह्मणवाद से और चोरी चकोरी से हम छीन के लेंगे, हम लड़ के लेंगे, तो इनकलाब जिंदाबाद, सीपीआईएम जिंदाबाद, ए लाल झंडा करे पुकार, ए भूख का झंडा करे पुकार, तो इनकलाब जिंदाबाद। দেখলেন এতক্ষণ সিপিআইএম নেত্রী বন্ধুরা, মাধ্যমে কিন্তু তানির আমরা এই সবার পক্ষ থেকে কমরেড দীপশিতা ধরকে লাল সালাম জানাচ্ছি এবং প্রতিকূল পরিস্থিতিতে আজকের এই সভা সংগঠিত করার জন্য আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে সবার কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু আপনারা যারা ফিরে যাবেন কোনো পড়াশোনায় পা দেবেন না, সুষ্ঠুভাবে আপনারা ফিরে যাবেন এবং এই দায়িত্বে এখানে যারা আছেন ফিরে গিয়ে আপনারা একটু ফোনে সবাইকে জানিয়ে দেবেন। আর একটু ঘোষণা করছি, এই কংগ্রেস দেশ অনেক দেশ এসেছে, যা খবর এদিকে আনন্দ স্যার ওরাও এসছে, ওদের প্রতিনিধি, কিন্তু দীক্ষিতা আমাদের মঞ্চ থেকেই প্রাইজটা দেবে, নামবে না কেউ। আজকে কেমন জনজোয়ার দেখলেন? আচ্ছা কমরেড, পলসপাই থেকে যারা বাইক দিয়ে এসেছিলেন দীপ সবাই একসাথেই আবার ফিরে যাবে। আজকে কেমন জনজোয়ার দেখলেন খানাকুলের রাজার সিনেমাতলা মাঠে? এইরকম ভয়ঙ্কর সন্ত্রাসের পর প্রতিদিনের হুমকি ধুমকি বোমাবাজি সে সমস্ত কিছুর পরেও যে মানুষ সমস্ত সন্ত্রাস ভয়ভীতি ত্যাগ করে তাকে হারিয়ে আমাদের মধ্যে এসেছে, এটাই আসলে লাল ঝান্ডার স্পিরিট। লাল ঝান্ডাকে না কেনা যায়, লাল ঝান্ডাকে না দমানো যায়। আর এইখানে 2026 বিধানসভা যে ভোট, সেই ভোটে নির্বাচন যে আসবে কিভাবে লড়বেন বলে মনে করছেন? দেখুন, আমরা তো মানুষকে নিয়ে লড়বো, আমাদের ইলেকশন কমিশনও নেই যারা আমার হয়ে ভোট চুরি করবে, আর আমাদের পোষা গুন্ডাও নেই যারা আমার হয়ে বুথে ভোট চুরি করবে। আমাদের কাছে মানুষ আছে, যে মানুষ এই ভয় ভীতি ত্যাগ করে এখানে এসেছেন, যে মানুষ প্রতিদিন রাস্তায় লড়াই করছেন। 2011 সালের পর থেকে যারা লাল ঝান্ডাকে বাংলার বুকে বাঁচিয়ে রেখেছেন, তারাই আমাদের সম্পদ, তারাই আমাদের পুঁজি। আগামী দিনে তাদের হাত ধরেই পশ্চিমবাংলার বুকে নতুন ভোর আসবে, নতুন সকাল আসবে। রাজা রামমোহন রায়কে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, কি বলবেন? দেখা যাচ্ছে যদি ওরা এটা না বলতো তাহলে আমরা বরং অবাক হতাম। মানে বিজেপির কাছ থেকে আপনি যদি ভালো কথা আশা করেন, যে বিজেপির নেতা গরুর দুধে সোনা খুঁজে পান, তিনি যে রাজা রামমোহন রায়কে শুধুমাত্র ব্রিটিশের দালাল বলেছে, আমরা এতেই খুশি। ওরা এর চেয়েও বাজে কথা, এর চেয়েও কুরুচিপূর্ণ কথা বলতে পারেন, কারণ এটাই ওদের শিক্ষা। ওরা মনে করে এই বাংলার বুকে যারা যারা জাত ধর্মের রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, যারা বাংলাকে এক দেখতে চান, যারা ভারতকে এক দেখতে চান, সবাই ওদের শত্রু। তাই ওরা কখনো ভগৎ সিংকে সন্ত্রাসবাদী বলেছেন, কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলেছেন, অথচ আরএসএস এর ইতিহাস খুললে দেখা যাবে যারা যারা ওই ইতিহাসে ব্রিটিশের হয়ে মাফিনামা লিখেছেন, সেটা সাভারকার হতে পারে বা অন্য কেউ, তারা প্রত্যেকেই আসলেই ব্রিটিশের দালাল ছিল। স্থানীয় বিধায়করা বলছে যে এই বিষয় নিয়ে বিজেপির উচ্চশিক্ষামন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন, তারপরও সবাই ধরা যাক আমি আপনাকে কালকে খুন করে দিলাম, তারপর আমি বললাম যে আমি খুব সরি, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে খুন করেছি, আপনি মেনে নেবেন? মানবেন না তো। রাজা রামমোহন রায় এই ভারতের আধুনিকতার পৃষ্ঠপোষক, যিনি বলছেন তিনি কোনো এলিতেলি লোক না, তিনি একজন হায়ার এডুকেশন মিনিস্টার। তাহলে যে রাজ্যের, যে বিজেপির উচ্চশিক্ষামন্ত্রীর শিক্ষার অবস্থা এইরকম, সেই রাজ্যের বাকিদের অবস্থা কি হবে, সেই বিজেপি আরএসএস এর বাকিদের অবস্থা কি হবে? তাই আমরা মনে করি না ওরা ভুল করে বলে ফেলেছেন। আরএসএস বিজেপিতে এই শিক্ষাই দেওয়া হয়, তাদের কাছে রাজা রামমোহন রায় শত্রু,
ভগৎ সিং সন্ত্রাসবাদী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হিন্দু বিরোধী, এরা প্রত্যেকে যারা সমাজ সংস্কারের কাজ করেছেন প্রত্যেকে ওনাদের কাছে তারা দেশদ্রোহী, তারা দেশের বিরোধী। এই ঘটনার পরেতে রাজা রামমোহনের মূর্তিতে মাল্যদান করেছে তৃণমূল কর্মীরা এবং এটাকে বিজেপি কটাক্ষ করেছে এবং সেই সঙ্গে বিজেপি গঙ্গা জল দিয়ে রামমোহনকে মূর্তিতে শুদ্ধ করেছে। এটা কি সত্যি করা যায়? রামমোহন যদি বেঁচে থাকতেন তাহলে তৃণমূল বিজেপি দুজনকেই সপাটে জুতোর বাড়ি মারতেন। ওদের খুব ভাগ্য ভালো যে রাজা রামমোহন রায়ের মতো লোকের সংখ্যা কমে গেছে। রাজা রামমোহন রায় যে দর্শনের কথা আমাদের শিখিয়েছেন, সেই দর্শনের মধ্যে তৃণমূল বিজেপির মধ্যেকার যে কলুষতা, সে সাম্প্রদায়িকতা হতে পারে, সেটা চুরি চুরি হতে পারে, সে কাউকে দুধেল গাই বলে দেওয়া হতে পারে, সে ধর্মের নামে ভোট চাওয়া হতে পারে, একটাও তিনি সমর্থন করতেন না। রাজা রামমোহন রায়রা এই বাংলায় তৃণমূল বিজেপির রাজনীতির সংস্কৃতির বিরুদ্ধে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সভ্যতা, বাংলার যে এই এতদিনের ইতিহাস তার মূর্ত প্রতীক। এসআইআর নিয়ে মূলত সাধারণ মানুষ অনেকে আতঙ্কে রয়েছেন, কি বলবেন এসআইআর নিয়ে? যে আতঙ্কের জন্যই তো এই সমস্তটা তৈরি করা। আমরা তো এসআইআর ক্যাম্পে প্রতিদিন এমন মানুষ পাচ্ছি, এমন মানুষ রয়েছে যার হয়তো বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে, স্কুলে যাননি, টেনের যে কাগজ তারা চাইছেন ওই বার্থ সার্টিফিকেট হিসাবে বা জন্মের প্রমাণ হিসাবে, সেই কাগজ তার নেই। ফলে গরিব মানুষ, সে হিন্দু হোক সে মুসলমান হোক, সবাই ভীতির মধ্যে রয়েছেন, সবাই আশঙ্কার মধ্যে রয়েছেন। এইটাই ওনারা চেয়েছিলেন। এই ভয় ভীতি থাকলেই মানুষ আর তখন মাথা দিয়ে ভাবে না, তখন চাকরি পিছনে চলে যায়, তখন ছেলে মেয়ের পড়াশুনো পিছনে চলে যায়, তখন মেয়েদের নিরাপত্তা পিছনে চলে যায়, কৃষকের ঘামের দাম, ফসলের দাম পিছনে চলে যায়। তখন এই ভয়ে থেকে কে হিন্দু কে মুসলমান, কাকে তৃণমূল বাঁচাবে আর কাকে বিজেপি বাঁচাবে, এই থেকে মানুষ ভোট করে। ওনারা এই মেরুকরণটাই চান। আগামী দিনে আপনাদের খানাকুলের যে হারিয়ে গেছে জমি, সে হারানো জমি কোথাও হারায়নি। 9 জন মানুষ শহীদ হয়েছেন। যদি জমি সত্যিই না থাকতো মানুষকে খুন করতেই হতো না। এই আজকে যে এত ধমকিয়ে চমকিয়ে বেড়াচ্ছে, যদি আমাদের জমি নাই থাকতো তাহলে ধমকাতে চমকাতে হতো না। আমরা তো শূন্য, আমাদের তো লোক নেই, তাহলে তো ভয় কিসে? ভয় কারণ ওরাও জানেন খানাকুলের মাটির রং আসলেই লাল। কোনো গেরুয়া ঝান্ডা পুঁতে দিলে বা কোনো তৃণমূলের ঝান্ডা পুঁতে দিলে সেটা ঐতিহ্যবাহী রাজা রামমোহন মেলা বন্ধ হয়ে গেছে, দিদি কি বলবেন? মমতা ব্যানার্জির নামে যদি একটা মেলা হয়, সেই মেলাটা চলবে। রাজা রামমোহন রায়ের নামে মেলা, বিদ্যাসাগরের নামে মেলা, যেখান থেকে টাকা কামানোর জায়গা একটু কম, সেই মেলাগুলো তো বন্ধ হবে। বিজেপি বলছে 26-এ বিজেপি ক্ষমতায় আসবে, খানাকুলে রেল আসবে এবং মেলা চালু হবে। আমরা তো সেই 2014 থেকে শুনছি বিজেপি ক্ষমতায় আসবে, আজকে দিন আসবে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে আসবে। নরেন্দ্র মোদী এতদিন রয়ে গেলেন, একটা মানুষের পকেটেও তো 1 টাকা আসেনি, বরং জিএসটির নাম করে, ট্যাক্সের নাম করে, গ্যাসের দাম বাড়িয়ে যা পকেটে টাকা ছিল সেটাও উনি নিয়ে নিয়েছেন। তাই বিজেপি বা নরেন্দ্র মোদীকে যেরকম মানুষ ফেকু ভাবেন, মিথ্যাবাদী ভাবেন, ওনার কথা কেউ বিশ্বাস করবেন না। আর একটা কথা, রাজা রামমোহন রায়ের মেলা বলে আমার মনে পড়লো, আমি ছোটবেলায় রাজা রামমোহন রায়ের নামে যে মেলা হতো, সেই মেলায় আমি পারফর্ম করে গেছি। তখন অনেক ছোট ছিলাম। এটা বাংলার সংস্কৃতি ছিল যে অত দূর থেকে এসেও আমরা এখানে আসতাম, আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, কারণ মনে হতো বাংলার মাটি মানে আসলে এটাই। কোন সময়? আমার মনে হয় 2008 বা 2006। দিদি কি মনে হয় 11-র আগে রামমোহন মেলাটা কি ধারায় চলাটা এখনো প্রয়োজন আছে? আমার মনে হয় এই সমস্ত মনীষীদের, তিনি রামমোহন হতে পারেন, বিদ্যাসাগর হতে পারেন, রোকেয়া হতে পারেন, আজকের দিনে দাঁড়িয়ে এই প্রজন্মকে তাদেরকে মনে করানো জরুরি। তারাই আমাদের আলোকবর্তিকা, তারাই আমাদের সভ্যতার ধ্রুবতারা। ভারতের যিনি প্রথম রেল যাত্রী ছিলেন, তার এলাকাতেই রেল নাই, কি বলবেন এই নিয়ে? খানাকুলের মানুষ কিন্তু বহুবার দাবি চেয়েছিলেন খানাকুলে রেল হোক। দেখুন, আমরা চেষ্টা করেছিলাম 34 বছরে যখন মানুষ আমাদের সুযোগ দিয়েছিলেন, বিভিন্ন এলাকায় আমরা চেষ্টা করেছি। বাসুদেব আচার্য যখন এমপি ছিলেন, বহুবার এই এলাকার কথা নিয়েও তিনি মেম্বার অফ পার্লামেন্ট থাকা অবস্থায় বলেছেন। কিন্তু যারা এতগুলো বছর ধরে রয়েছেন, যারা এই কথাগুলো বলেই ভোটে জিতেছেন, এই প্রশ্ন তাদের করা উচিত যে আপনারা তো ভোট নিচ্ছেন, ভোটে জিতছেন, এত কোটি কোটি টাকা পকেটে ঢোকাচ্ছেন, সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন। দেখলেন এতক্ষণ আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে যে দীপশিতা ধর, তিনি এতক্ষণ সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানাকুলের একাধিক বিষয়ে কিন্তু তিনি বক্তব্য রাখলেন। এছাড়াও সিপিআইএমের যে সমস্ত নেতাকর্মীরা আজকের সবার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন, তারাও কিন্তু এখনও অধিকাংশ মানুষই কিন্তু এখানে রয়েছে। এবং যে খানাকুলের এই যে সিপিআইএমের এই যে রাজহাটিতে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে লক্ষ্য করে এলাকার মানুষ থেকে শুরু করে যে সিপিআইএমের শুধু সিপিআইএমের নেতা ও কর্মীরা, তারাও কিন্তু একইভাবে দীপশিতা ধরের সঙ্গে তারা উপস্থিত রয়েছেন। এখনও সভা শেষ হয়ে যাওয়ার পরও সাংবাদিকদের মুখোমুখি প্রশ্নের জবাব দিচ্ছিলেন দীপশিতা ধর। আপনারা দেখছিলেন এতক্ষণ সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে সরাসরি লাইভ, হুগলির খানাকুলের রাজহাটি থেকে সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে সরাসরি লাইভ। সব খবর সবার আগে সবসময় চোখ রাখুন সংবাদ সম্মেলন।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।